আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি কেমিস্ট্রির সেকেন্ড অধ্যায়ের সেকেন্ড লেকচার নিয়ে। এর আগে কিন্তু আমরা আরেকটা লেকচার শেষ করে আসছি। আজকে আমরা নামের যে ব্যাপন সূত্র সেটা সম্পর্কে, বাট সেটা জানার আগে আমাদেরকে মেইনলি একটু জানতে হবে আণবিক ভর সম্পর্কে। আণবিক ভরকে মেইনলি ডিফাইন করা হয় আমাদের এম দ্বারা। ওকে, আণবিক ভরটাকেই যৌগের ভরকে বলবো। ওকে, আচ্ছা, যৌগ নির্ণয় সম্পর্কে তোমাদের একটা লেকচার, মেইনলি একটা যৌগ কিভাবে হবে বা একটা যৌগ কিভাবে হতে পারে, বা ধরো আমি তোমাকে বললাম ক্যালসিয়াম কার্বনেট, সেই যৌগটা আমি কিভাবে হবে বা সেই যৌগটার সংকেতটা বা কি হবে, সেই সম্পর্কে তোমাদের বিস্তারিত একটা লেকচারে বা একটা ভিডিওতেই তোমাদের আলোচনা করা হয়েছে। তোমরা যারা এখনো সেটা দেখো নাই, অবশ্যই তোমাদের ডিসক্রিপশন লিঙ্কে বা তোমাদের কমেন্টে ফার্স্ট লিঙ্কের মধ্যে, মানে ফার্স্ট যে কমেন্টে, সেখানে তোমাদেরকে আশা করি দেওয়া হবে বা দিয়ে দেওয়ার কথা। সেখানে তোমাদের যৌগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ওকে, তাহলে চলো আমরা যৌগ যে আণবিক ভরটা আছে সেগুলো জেনে নিই। ওকে, ধরো তোমাকে বলা হলো HCl, বা ধরো তোমাকে বললাম ক্যালসিয়াম কার্বনেট। ওকে, তাহলে তোমাকে মেইনলি সেখানে বলা হয়েছিল আমরা পর্যায় সারণী, সেখানে তোমার পর্যায় সারণীর মধ্যে 1 থেকে 20টা যে মৌল, 1 থেকে 20টা মৌলের যে পারমাণবিক সংখ্যা প্লাস ভর সংখ্যা, এগুলো একটু মুখস্থ করতে। ওকে, এগুলো মুখস্থ করার জন্য কিছু ট্রিকি উপায় আছে, সেগুলো আমি বলছিলাম এখানে বলবো। সেই ট্রিকি উপায়টা কি? ফার্স্টে আমি একটু পর্যায় সারণী সম্পর্কে ধারণা নিয়েছি। দেখো তো, এটা হলো আমাদের পর্যায় সারণী। এই যে হাইড্রোজেন ফার্স্টের যে মৌল বস, ফার্স্টে যে বসে আছে সেটা হলো কি, সে 1 নম্বর মৌল। তারপরে দেখো এই যে 2 নম্বর যে মৌল, দেখো সেটা হলো এই যে হিলিয়াম। ওকে, এখন পর্যায় সারণীতে কেন এখানে এটা এভাবে করলো, সে তো এভাবে করতে পারতো 1 2 3 4 5 6 7 8। ওকে, কেন এভাবে সে করলো না, বা কেন এভাবে করলে অসুবিধা কি হতো, সেটা নিয়ে মেইনলি আমরা 4th চ্যাপ্টারে দেখবো। বাট একটু বলে রাখি, সেটা হলো তোমার একই যে গ্রুপগুলো আছে, একই গ্রুপের মৌলগুলোর যে ধর্ম সেগুলো সেম, তাদের যে কার্যকলাপ, তাদের যে বিক্রিয়া, সকল কিছু সেম। সেই অনুসারেই মেইনলি বিজ্ঞানীরা এভাবে মানে সজ্জিত করেছে। ওকে, তাহলে কি হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। তোমাদের মেইনলি 20টা অবশ্যই মাথায় রাখতে হবে। এই 20টার ভর মুখস্থ রাখার জন্য কিছু ট্রিক উপায় আছে। সেটা হলো তোমার 20টার মধ্যে তোমার যেগুলো জোড়, ওকে, জোড় মানে কি 2 4 6, এগুলো কি জোড় না? এই জোড়গুলোর ভর সংখ্যা বের করার উপায় হলো 2 × n। n বলতে কি, ধর আমি বললাম 2, যেটা হলো আমাদের হিলিয়াম, ভর সংখ্যা হলো আমাদের 4। ওকে, মানে অর্থাৎ আমি হিলিয়ামকে দ্বিগুণ করব, বা 2x আমি বলতে পারি, বা আমি 2n বললাম। অর্থাৎ যারা জোড় ওদের আমি ভর সংখ্যা বের করার উপায় কি, তাদের পারমাণবিক সংখ্যাকে আমি ডাবল করবো। ওকে, বুঝতে পারছো? আর বিজোড় যেগুলো আছে তাদের উপায়টা কি, তাদের পারমাণবিক সংখ্যা থেকে ভর সংখ্যা বের করার উপায় কি, 2n + 1, অর্থাৎ তাদের দ্বিগুণ করে আমি 1 যোগ করব। ধরো আমি বললাম পারমাণবিক সংখ্যা যে 3, লিথিয়াম, ওর ভর সংখ্যা কত? ওর ভর সংখ্যা হলো 3 × 2 + 1, অর্থাৎ 7। ওকে, আমি যে 7 লিখলাম, ধরো আমি তোমাকে এটা জাস্টিফাই করে আসি। দেখো তো, দেখো এই যে, আচ্ছা পরের লেকচারে তোমাদের কাছে দেখবা, এই দেখো এই যে এখানে হিলিয়াম, যার পারমাণবিক সংখ্যা কত দেখো তো 2, যার ভর সংখ্যা কত দেখো তো 4। ধরে যে লিথিয়াম, যার পারমাণবিক সংখ্যা হলো 3, যার ভর সংখ্যা হলো আমাদের 7। তোমাদের কিন্তু আমি এখনো আবার রিপিটেড করলাম, তোমার 1 থেকে 20টা পর্যন্ত অবশ্যই পারমাণবিক সংখ্যা সহ ভর সংখ্যা মাথায় রাখতে হবে। ওকে, নাহলে কিন্তু তুমি আটকে যাবা ম্যাথ করার সময়। ওকে, বাট এখানে একটু এক্সেপশনাল আছে। তোমার এক্সেপশনাল কি, এটা একটু আমি বলে দিব বা একটু মার্ক করে দিই। তোমার 1 থেকে 10-এর মধ্যে তোমার কয়েকটা একটু এক্সেপশনাল আছে। যেমন তুমি যদি বেরিলিয়াম দেখো, 4 নাম্বার মৌল, যার ভর সংখ্যা কি, মানে এটা কি জোড় না? বেরিলিয়ামকে আমাদের পারমাণবিক সংখ্যা 4, এটা কি জোড় না? হওয়ার কথা কত? 8 না? যদি জোড় হয় তাহলে ডাবল, কিন্তু দেখো তো হয়েছে কত? 9। এটা কিন্তু কি এক্সেপশন। ওকে, মাথায় রাখতে হবে। তারপরে দেখো আমাদের কার্বন যেটা আছে, কার্বন তো হয়েছে নাইট্রোজেন। দেখো তো নাইট্রোজেন কত? 7। হওয়ার কথা কত? 7 × 14 যোগ 1, হওয়ার কথা কত? 15। দেখো তো হয়েছে কত? 14। ওকে, তোমার একটু এক্সেপশনাল আছে, সেগুলো একটু মাথায় রাখতে হবে। তবে নাইট্রোজেনটা একটু বেশ গুরুত্বপূর্ণ, এটা তোমার সবচেয়ে বেশিবার আসে, মানে ভর সংখ্যা বের করার জন্য মাথায় রাখতে হবে। আর তারপরে আমাদের তোমার ধরো এখানে এক্সেপশনাল কি আছে দেখো তো, কিছু না। তারপরে দেখো এখানে যে আর্গন কত? 18 না? তার হওয়ার কথা কত? 18 × 36, তাই না? কিন্তু হয়েছে কত দেখো তো?
40। এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে, বুঝতে পারছো? তোমার এই কয়টাই মাথায় রাখলে এক্সেপশনাল হয়ে যায়, আর বাকিগুলো সব সেম। ধরো সালফার পারমাণবিক সংখ্যা কত, 16, 16 দুগুণে কত হবে, এটা জোন না, কত হবে 32। দেখো তো 32 হয়েছে কিনা, ভর সংখ্যা 32 না, ওকে বুঝতে পারছো? বাকি কিন্তু সবগুলোই সেম, ওকে। সেই জন্য তোমাকে অবশ্যই এই ভর সংখ্যাগুলো মাথায় রাখতে হবে। কেন মাথায় রাখতে হবে? ধরো আমি তোমাকে বললাম ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, তোমাকে বললাম এই ক্যালসিয়াম কার্বনেটে তুমি ভরটা বের করো। তো আমি কিভাবে বের করবো? ক্যালসিয়ামের ভর কত মনে আছে? ক্যালসিয়াম কয় নাম্বার মৌল? ক্যালসিয়াম হলো আমাদের 20 নাম্বার মৌল, যার ভর সংখ্যা কত হবে, জোর যেহেতু তাহলে ডাবল হবে, কত হবে 40। কার্বন, যার পারমাণবিক সংখ্যা হলো আমাদের 6, ওকে। তাহলে যেহেতু 6 কি জোর, তাহলে কত হবে, ডাবল হবে, কত হবে 12। তারপরে কি অক্সিজেন, অক্সিজেন কত 8 নাম্বার মৌল, যেটা কি আমাদের জোর, তাহলে ভর সংখ্যা কি হবে আমাদের ডাবল হবে, তাহলে কত হবে 16। তাহলে এখন দেখো তো আমার অক্সিজেন এখানে কয়টা আছে, দেখো 3টা আছে না? ক্যালসিয়াম আছে একটা, আমাদের কার্বন আছে একটা, কিন্তু অক্সিজেন কয়টা আছে, 3টা আছে না? সো 3 গুণ করতে হবে। যদি তুমি 3 গুণ করো, দেখবা এর মোট যে ভর সংখ্যা যেটা আছে ওইটাই হলো এই যৌগের আণবিক ভর, বা এই যৌগটার আণবিক ভর। বুঝতে পারছো কত হবে? দেখো তো, যদি তুমি ক্যালকুলেশন করে দেখবা তার ভর সংখ্যা হবে 100। বুঝতে পারছেন আপনারা? এখন দেখো তোমাকে বললো NH3 অ্যামোনিয়া, তোমাকে বললো এটার ভর সংখ্যা তুমি বের করো। কি করবো? নাইট্রোজেন কত 7, মনে আছে নাইট্রোজেন, যেটা হলো একটা এক্সেপশনাল মৌল বা এক্সেপশনাল ভর সংখ্যা, যার পারমাণবিক ভর হলো আমাদের 14। তারপর হাইড্রোজেন, যার ভর সংখ্যা 1, ওকে। তাহলে হাইড্রোজেন ইন্টু 3 কত হবে দেখো তো, 17 হবে। বুঝতে পারছো আমি কিভাবে বের করলাম? বুঝতে পারছেন আপনারা কিভাবে বের করলাম? তারপরে তোমাকে, আচ্ছা এখানে তোমাকে দেওয়া হয়েছে এক্সাম্পল কিছু, তোমাকে বলছে অ্যামোনিয়াম, এটা বের করে দিলাম, কত হয়েছে অ্যামোনিয়াম, এটা কি বের করে দিলাম না আমরা, ওকে। তারপর তোমাকে বলছে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর বের করতে। কার্বন কত বলো তো, 12। অক্সিজেন কত মনে আছে, 16। আছে কয়টা, 2টা, মোট কত হবে, তুমি যোগ করে দেখো কত হবে, 44 হবে, ওকে। বুঝতে পারছেন আপনারা কিভাবে বের করছি? তারপরে আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে, তোমাকে বলছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভর সংখ্যা বের করতে। আচ্ছা এই ক্লোরাইড যেটা আছে না, এটার কিন্তু একটু ডিফারেন্ট, সেটা হলো তার ভর সংখ্যা হলো আমাদের 35.5, ওকে। আর হাইড্রোজেন তো আমি জানি 1, টোটাল কত হবে 36.5। বুঝতে পারছেন? আপনাকে বলছি মিথেন বের করতে এবং সালফার ডাই অক্সাইড বের করতে, এগুলোকে আমি পারবো না, তোমাকে পার্থক্য এমনি দেওয়া হয়েছে, এগুলো কখনোই আসে না। তোমাকে মেইনলি দেওয়া হয়েছে হলো ভর সংখ্যা আমি কি বের করতে পারি কিনা। আশা করি ভর সংখ্যা বের করতে পারবেন। এই জন্য আপনাদের কাজটা কি 1 থেকে 20 পর্যন্ত অবশ্যই এবং অবশ্যই ভর সংখ্যাগুলো মেমোরাইজ করতে হবে। আমি কিন্তু মেমোরাইজ করার জন্য খুবই শর্টকাট বলে দিয়েছি, আর যেগুলো এক্সপ্রেশন অবশ্যই বইয়ের মধ্যে লিখে রাখবেন বা ছোট নোটের মধ্যে লিখে রাখবেন কিভাবে বের করতে পারি, অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু আমি ম্যাথ পারবো না। আবার বলছি, এখন আসি আমি গ্রামের ব্যাপন সূত্র। আচ্ছা বিজ্ঞানী গ্রাহাম উনি কি করছে, উনি মূলত গ্যাসের উপরে কাজ করছে, মানে একটা গ্যাস কি পরিমাণ ব্যাপিত হবে বা একটা গ্যাস কি পরিমাণ ছড়াবে, এই ছড়ানোর জন্য কোন গ্যাসের ক্ষমতা বেশি বা কোন গ্যাসটা দ্রুত ছড়াবে, কোন গ্যাসটা খুবই কম দ্রুত ছড়াবে, এই সম্পর্কে বিজ্ঞানী গ্রাহাম মেইনলি কাজ করছে, ওকে। তাহলে বিজ্ঞানী গ্রাহাম কিসের জন্য কাজ করছে? বিজ্ঞানী গ্রাহাম মেইনলি কাজ করছে হলো আমাদের কিসের জন্য? বিজ্ঞানী গ্রাহাম কাজ করছে হলো আমাদের গ্যাসের জন্য, গ্যাস নিয়ে কাজ করছে। এবং উনি কি, আচ্ছা এখানে বলা হয়েছে তোমার ব্যাপন হাতে না, কিন্তু এটা আমাদের ব্যাপন প্লাস নিঃসরণ উভয় ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য, ওকে। বুঝতে পারছো? আমাদের কিন্তু এটা ব্যাপন এবং নিঃসরণ উভয় ক্ষেত্রেই এটা প্রযোজ্য, উভয় ক্ষেত্রে এটাই মানে অ্যাপ্লিকেবল, ওকে। তাহলে উনি কি বলছে? উনি বলছে একটা নির্দিষ্ট তাপমাত্রা কোনো গ্যাসের ব্যাপন হার, কোনো গ্যাসের ব্যাপন হার কি হবে? ব্যাপন হারটা আমার আণবিক ভরের, মনে আছে আণবিক ভরকে আমি কি দ্বারা ডিফাইন করছিলাম, মনে আছে তোমাদের? আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। কি বলছে দেখো তো, বলছে কোন গ্যাসের যে ব্যাপন হার সেটা কি বলছে? আণবিক ভরের কি বলছে? বর্গমূলের ব্যস্তানুপাতিক। মিন কি বুঝাচ্ছে দেখো তো, এই ব্যাপন হার তার আণবিক ভরের কি বর্গমূলের কি ব্যস্তানুপাতিক, ওকে। বুঝতে পারছো কথাটা আমি কি লিখলাম আর তোমাকে ইকুয়েশনটা কি দেখানো হলো? বুঝতে পারছো এটা কি? এটা হলো একটা গ্যাসের জন্য মেইনলি অ্যাপ্রোপ্রিয়েট, মানে আণবিক ভর যেটা হবে ওইটা কি হবে, এই যে ব্যাপন হার এটা কি হবে বর্গমূলের ব্যস্তানুপাতিক হারে পরিবর্তন হবে, ওকে। কোনো গ্যাসের যে ব্যাপন হার সেটা কি বললাম, কোনো গ্যাসের ব্যাপন হার সেটা কি হবে আমাদের আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক হবে।
এটা মানে কি? এটা মানে হলো, আচ্ছা ব্যস্ত অনুপাতিক মানে কি? তোমাকে ফার্স্টে বুঝতে হবে ব্যস্ত অনুপাতিক মানে কি। যদি একটা কমে, ধরো এক্স ব্যস্ত অনুপাতিক 1/y, ধরো আবার ওয়াই কমলো, তাহলে এক্স কি বাড়বে না? এক্স কি বাড়বে না? ধরো আমি কিভাবে বুঝবো বিষয়টা, ধরো তোমাকে একটা ইকুয়েশন দিয়ে বুঝাই। ধরো আমার কাছে 1/2 আছে আর 1/3 আছে, দেখো তো কোনটা বড় হবে। ধরো তোমাকে বললো কোনটা বড়, এই দুটোর মধ্যে অবশ্যই এটা বড়। এটা হলো আমাদের দেখবা 0.5, আর এটা দেখবা তোমার যদি করি তোমার 0.33 সামথিং হতে পারে। এটা দেখবা এটা এমনই আসবে। তাহলে দেখো যার নিচের সংখ্যাটা কি ছোট, সে কি বড় হচ্ছে না? যার নিচের সংখ্যাটা ছোট, তার টোটাল যেই সমষ্টি সেটা কি বড় হচ্ছে না? আর যার নিচের কি সংখ্যাটা বড়, তার টোটাল সমষ্টি কি ছোট হচ্ছে না? বুঝতে পারছো? এটা মানে কি হলো ব্যস্ত অনুপাতিক। অর্থাৎ একটা কমলে আরেকটা কি বাড়বে, একটা কমলে আরেকটা বাড়বে, একটা বাড়লে আরেকটা কি কমবে। বুঝতে পারছো কথাটা? ওকে, এটা মানে হলো ব্যস্ত অনুপাতিক। তাহলে উনি কি বলছে? উনি বলছে কি, যদি আণবিক ভর, ধরো কোনো একটা যৌগের আণবিক ভর যদি কম হয়, তাহলে ব্যাপন হার কি হবে? বেশি হবে না? বুঝতে পারছো কথাটা? তাহলে কি বললাম, আণবিক ভরের সাথে আমার ব্যাপন হারের যে সম্পর্ক, এটা কিরকম? ব্যস্তানুপাতিক। ওকে, অর্থাৎ আণবিক ভর যদি আমার কম হয়, ব্যাপন হার কি হবে? বেশি হবে। কথাটা কি বুঝতে পারছো? ক্লিয়ার কথাটা? তাহলে বিষয়টা কি হলো, ধরো আমি এখন এই সূত্রটাকে দুইটা গ্যাসের জন্য লিখতেছি, ধরো কি লিখবো তখন? তখন কি লিখবো? ধরো এটা লিখতে পারি না আমি, ধরো এটা লিখলাম R1 = R2, কি লিখতে পারি? 1/√M1, 1/√, কি M2। এটা কি আমি লিখতে পারি না? এটাকে আমি লিখতে পারি? দেখো তো, লিখতে পারি তো, তাই না? এখন যদি তোমাকে এটা ধরো তুমি এটাকে আরেকটু সিগনিফাই করো, দেখো কি লেখা যায়। এটা কি আমাদের নিচে আসে না? আমরা কি ম্যাথমেটিক্সে শিখছি এটা? দেখো তো, ধরো তোমাকে এটা দেওয়া আছে, তোমাকে ধরো এটা দেওয়া আছে হাফ 1/3, এটাকে আমি কিভাবে লিখতে পারি বলো তো? এটাকে আমি ভাবে লিখতে পারি না? তোমার 1/2 ইন্টু 3/1, আমি কি লিখতে পারি না? 3/2 মেবি এটা লিখতে পারি। এটা কিন্তু আমাদের ম্যাথমেটিক্সে আছে। ওকে, অর্থাৎ যে নিচেরটা আছে এটা নিচে আসি পড়বে, আর যে উপরেরটা আছে সেটা কি উপরে চলে যাবে একবারে। ওকে, এটা হলো কি আমাদের সম্ভবত এটাকে বলা হয় ব্যস্তানুপাতিক, মানে ব্যস্তানুক্রমিক, কি এটা নাম বলে, সেটা আমার এক্সাক্টলি মনে আসতেছে না। তাহলে বিষয়টা যদি আমি সেই অনুসারে কল্পনা করি, তখন কি আসে দেখো তো, আমার যে M2 যেটা আসছে ওইটা কি উপরে চলে যাচ্ছে না, আর M1 যেটা ওটা নিচে আসছে না। বুঝতে পারছো সূত্রটা কি আসলো? মাথায় রাখতে হবে বিষয়টা কি। ধরো আমি ধরলাম এটা হলো এ গ্যাসের জন্য, তাহলে এ গ্যাসের যে আণবিক ভর সেটা কোথায় বসছে বলো তো? সেটা কিন্তু আমাদের নিচে বসছে। ওকে, ধরলাম এটা বি গ্যাসের জন্য, এই বি গ্যাসের আণবিক ভরটা কোথায় বসছে বলো তো? এটা কিন্তু আমাদের নিচে বসছে। ওকে, তাহলে বিষয়টা কি বললাম, যার আণবিক ভর কম, তার ব্যাপন হার কি বেশি। বুঝতে পারছো কি বললাম? তোমার ধরো আণবিক ভর যার কম, ওকে, তার কি বেশি, আর ব্যাপন হার কি বেশি না। এটা কি ক্লিয়ার বলো তো? এটা কি আমাদের ক্লিয়ার? ওকে, তাহলে এখন বিষয়টা কি আসে দেখো তো, কি দাঁড়ায়। আচ্ছা, এখন কোশ্চেন হলো তোমাদের ব্যাপন হার বিষয়টা কি? ব্যাপন হার বিষয়টা কি? ব্যাপন হার বিষয়টা হলো একটা গ্যাস তোমার যত দ্রুত ছড়াবে, বা তোমার আমি যদি বলি তোমার একক সময়ে নির্দিষ্ট পরিমাণ বলতে পারি, নির্দিষ্ট পরিমাণ গ্যাসের ব্যাপৃত হওয়া কি বললাম, মানে একটা সার্টেন সময়, ধরুন তোমার কাছে দুটা গ্যাস দেওয়া আছে পাশাপাশি, ওই দুটা গ্যাস 2 সেকেন্ডে কতটুকু সরাবে সেটা মেইনলি হলো কি ওই দুটা গ্যাসের ব্যাপন হার। ওকে, বুঝতে পারছো কথাটা? তাহলে এখন আমরা কি লিখতে পারি, কি বললাম, ধরো ব্যাপন হার বেশি মানে কি, ব্যাপন হার বেশি মানে কি, তার আণবিক ভর কি, তার আণবিক ভরটা হলো কি কম। ওকে, আর ব্যাপন হার বেশি যে কথাটা, ব্যাপন হার যে বেশি বললাম, ব্যাপন হার বেশি মানে কি, ধরো তোমার কাছে এখানে একটা গ্যাস দেওয়া আছে এ, এখানে একটা গ্যাস দেওয়া আছে ধরলাম বি। ওকে, ধরলাম এখানে এ গ্যাস দেওয়া আছে, এখানে বি গ্যাস দেওয়া আছে, তার ব্যাপন হার ধরলাম R1, তার ব্যাপন হার ধরলাম R2, তার আণবিক ভর ধরলাম M1, তার আণবিক ভর ধরলাম কি M2। তাহলে আমি সাপোজ ধরে নিলাম এই যে এই গ্যাসটা তার ব্যাপন হারটা হলো কি বেশি।
অ্যান্ড ব্যাপন হার বেশি মানে কি, সে খুবই দ্রুত। আমি ধরলাম দুইটা গ্যাসকে আমি একটা তুলা দিয়ে দুই পাশে একটা সিলিন্ডারের মধ্যে আটকে দিলাম, বুঝতে পারছো? তাহলে কোন গ্যাসটা তোমার, আমি ধরলাম সার্টেন দুইটা গ্যাসই 2 সেকেন্ডে আমি দেখবো তারা কতটুকু দূরত্ব যায় বা তাদের ডিস্টেন্স কতটুকু হয়। তাহলে ব্যাপন হার ওর যেহেতু বেশি, ওকে বেশি ডিস্টেন্স যাবে না, কথা কি ক্লিয়ার? ধরো 2 সেকেন্ডে আমি দুটোকে ছেড়ে দিলাম একসাথে, তাহলে এই 2 সেকেন্ডে কোন গ্যাসটা বেশি দূরত্বে যাবে? তোমার কি মনে হয়? যার ব্যাপন হার বেশি সে বেশি দূরত্বে যাবে না? বুঝতে পারছো কথাটা? তাহলে আমি কি বলতে পারি, দেখো তো কি বলতে পারি, যার ব্যাপন হার বেশি তার কি ডিস্টেন্স বেশি, লেন্থ বেশি, বা এটাকে আমি ডি দ্বারা ডিফাইন করতে পারি, লেন্থ বা ডিস্টেন্স তার বেশি হবে। ওকে, এখন ধরো এই বেশি ডিস্টেন্স যেতে এই যার ব্যাপন হার বেশি তার কি কম সময় লাগবে নাকি বেশি সময় লাগবে? তোমাকে ধরো একটা কম্পিটিশন করা হলো, তোমাকে বললো এই যে ডিস্টেন্স পি এখানে আসতে কার কত সময় লাগবে, এখানে আসতে কার কত সময় লাগবে? তাহলে কি যেহেতু ওর ব্যাপন হার বেশি, ও কি খুবই দ্রুত সময়, ধরলাম সে 1 সেকেন্ড এখানে চলে আসলো, 1 সেকেন্ডে চলে আসলো, কিন্তু ওর আসতে কি এখানে 1 সেকেন্ড লাগবে নাকি আরো বেশি সময় লাগবে? আরো বেশি সময় লাগবে না, যেহেতু তার ব্যাপন হারটা কম। বুঝতে পারছো কথাটা? ওর কিন্তু ব্যাপন হারটা কম। তাহলে সে ধরলাম 3 সেকেন্ড এখানে আসলো, সেখানে কি 1 সেকেন্ডে আসলো। তাহলে বিষয়টা কি হলো, যার ব্যাপন হার বেশি তার কি সে কুইকলি সরাবে, অর্থাৎ তার সময় কম লাগে। তাহলে হার বেশি কম, তাহলে সময়ের সাথে এই ব্যাপন হারের সম্পর্কটা কিরকম হয়? ব্যস্তানুপাতিক হয় না? আর দূরত্বের সাথে সময়টা কিরকম হয়? সমানুপাতিক হয় না? এতটুকু ক্লিয়ার? এতটুকু তোমার ক্লিয়ার? ওকে, তাহলে চলো আমরা এই সূত্রটাকে মার্চ করি। কি আসছে দেখো তো? তাহলে আমি কি পেলাম? এটা পেলাম না, আলটিমেটলি ডি লিখলাম এখানে, আর এটা কি লিখলাম 1/t। বুঝতে পারছো? তাহলে আলটিমেটলি আমি কি লিখলাম? এটা আমি পাই না, এটা আমি পাই তো। তাহলে আমি সূত্র যদি দাঁড় করাতে চাই, প্রথম সূত্র কি শিখলাম? m2 m1। ওকে, তাহলে এর সাথে তোমার এই যে টি যেটা আছে, এই টিটা কি একই রকম না, মানে ব্যস্ত অনুপাতিক না, কিন্তু রুটটা আমি, তাই না? তাহলে আমি কিন্তু এটা লিখতে পারি না t2 t1 লিখতে পারি তো? বুঝতে পারছো কথাটা কি লিখলাম? কিন্তু আমার ডিটা কি বা ডিস্টেন্স যেটা আছে ওটা কি আমার কি ওটা কি আমার সমানুপাতিক না? তাহলে আমি কি লিখতে পারি দেখো তো? বুঝতে পারছো আমি কি লিখলাম? তবে কিন্তু এখানে কি সূত্রগুলো একসাথে মার্জ করে দেওয়া হয়েছে এবং তারা কি পরস্পর সমান। যদি আমি তাদেরকে পরস্পর সমান করতে চাই, r1 r2 ইকুয়াল টু m2 m1 ইকুয়াল টু তোমার d1 d2 ইকুয়াল টু t2 t1। ওকে, দেখো তো বিষয়টা তোমার কাছে ক্লিয়ার কিনা? কি লিখলাম? যেহেতু r1 r2 সবার জন্যই কমন, সো আমি এভাবে লিখতে পারি না। এটা মানে কি? এটা মানে হলো এটা সমান এটা হতে পারে, 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 মানে পরস্পর তারা সমান, তারা পরস্পর সমান। বুঝতে পারছো? তাদের পরস্পরের সাথে পরস্পর সমান। ওকে, তাহলে ধরো বিষয়টা আমি এভাবে লিখতে পারি না? তোমাকে কিন্তু এখানে একটু অনেক সময় কনফিউজ হয়। সেটা কি তোমার কনফিউশন এখানে হয়? আমি ধরলাম এই গ্যাস নিলাম, আমি এই গ্যাসের ব্যাপন হার r1 নিলাম, ওর আমি আণবিক ভর নিব হলো m1, ওর সময় নিব হলো t1, ওর ডিস্টেন্স নিব d1। আমি কিন্তু এই গ্যাসের জন্য সকল কিছু 1 1 নিলাম। ওকে, এই গ্যাস বি, যার ব্যাপন হার 2, যার ডিস্টেন্স 2, যার আণবিক ভর হলো কি 2। ওকে, তাহলে আমি কি লিখতে পারি? যখন সূত্র আমি লিখবো তখন কিন্তু আমাকে একটু বুঝে শুনে লিখতে হবে বিষয়টা, আমাকে একটু বুঝে শুনে লিখতে হবে। ধরলাম আমি এখানে লিখলাম √m1 ভাগ m2, তাই না? ধরে লিখলাম, মানে বিষয়টা কি, আমি m এর সাথে m1 এর সাথে m2 করছি, তাই না? মনে আছে? দেখো তো m1 এর সাথে m2 এর, মানে m1 এর সাথে d এর সম্পর্ক কিরকম? m1 নিচে, তাই না? তার সাথে নিচে কি t1, তার সাথে নিচে হলো কি d2। তাহলে কি d এর সাথে আমার m এর সম্পর্ক কিরকম, মানে রিভার্সিবল। ওকে, তাহলে m1 d2। ওকে, তাহলে আমি কি লিখতে পারি? আমি ধরো এখানে m1 লিখলাম, তাহলে উপরে আমার কি আসবে বলো তো? এখানে কিন্তু আমার d2 আসবে, এখানে কিন্তু d1 আসবে, কিন্তু এখানে কি আসবে? t1 এখানে আসবে, t2 এখানে আসবে, এখানে কি আসবে? r2 এখানে আসবে, r1 এখানে আসবে। দেখো তো বিষয়টা ক্লিয়ার কিনা? দেখো তোমার কাছে এই বিষয়টা ক্লিয়ার কিনা? অবশ্যই ক্লিয়ার করতে হবে, না কিন্তু আমি ম্যাথ পারবা না।
বুঝতে পারছো? অবশ্যই ক্লিয়ার করতে হবে। আমি কিভাবে লিখলাম আবার বোঝার বিষয় দেখো কি করছি আমি, তুমি বিষয়টা এখানেই দেখো আমি কি করছি। একটা গ্যাস নিলাম এ, সেই এ গ্যাসের জন্য আমি আণবিক ভর নিচ্ছি M1, M1 এর সাথে আমার ডিটি কি, D2টাকে আমার নিচে না, M1 এর সাথে D2 নিচে, কিন্তু T1 কি তার সাথে কি রিভার্সেবল না, তাহলে কি M1 যদি নেই তাহলে D1 কি D2 নিতে হবে আমাকে, আমাকে কি T1 নিতে হবে। বুঝতে পারছো কথাগুলো? বুঝতে পারছো? যখন তুমি সূত্র লিখবে তখন কিন্তু তুমি এই সিকোয়েন্সে লিখতে হবে। আমি যেভাবেই সূত্র ধরি না কেন আমাকে সেই সেম সিকোয়েন্সে লিখতে হবে। আমি আণবিক ভরের সাথে আমার যে দূরত্ব সেটা কীরকম হয়, আণবিক ভরের সাথে আমার যে সময় সেটা কীরকম হয়, এগুলো কিন্তু আমাকে বুঝে শুনে লিখতে হবে, তাহলে কিন্তু ম্যাথ ভুল করবা। ওকে, আশা করি তোমাদের ক্লিয়ার। এখন আমি ম্যাথে ঢুকি, সূত্র ক্লিয়ার তোমাদের কাছে? নাহলে তুমি একটু ভিডিওটা পজ করে আবার একটু রিমাইন্ড করে দেখে আসো কি বলছি। ওকে, তাহলে তোমাকে কি বলছে, বলছে হাইড্রোজেন গ্যাস আর হিলিয়াম গ্যাস দিছে, তোমাকে বলছে কার ব্যাপন হার বেশি। আমি কি তোমাকে বলেছিলাম যার আণবিক ভর কম, মনে আছে কথাটা? আণবিক ভর কি কম হলে ব্যাপন হার কি হয় বলো তো? ব্যাপন হার কি বেশি হয় না? তাহলে দেখো তো হাইড্রোজেন এর আণবিক ভর কত 2, হিলিয়াম এর আণবিক ভর কত 4, তাহলে আমার ব্যাপন হার বেশি কার হবে? ব্যাপন হার বেশি কার হবে? আমার কি হাইড্রোজেন যেটা আছে ওর ব্যাপন হার কি, তাই না? বুঝতে পারছো? কেন এখানে বলছি কেন, উত্তর কেন 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 তোমাকে কেন বলা হয়েছে? কারণ গ্রামের সূত্র অনুসারে আমি কি দেখছি, যার আণবিক ভরটা কম তার ব্যাপন হার বেশি। ওকে, তুমি সূত্র লিখে ইকুয়েশন দিয়ে সলভ করে দিবে। ওকে, দেখো তারপর কি বলছে, আমাকে বলছে NH3 এবং HCl এর মধ্যে কার ব্যাপন হার বেশি হবে তার আণবিক ভরের মাধ্যমে তোমাকে দেখাইতে বলছে। তাহলে ব্যাপন হার কি আর বেশি হবে সেটা আণবিক ভর দিয়ে তুমি দেখাবা। কিভাবে দেখাবা? তুমি ধরে লিখলা প্রথম গ্যাসের জন্য অর্থাৎ M ইন্টু NH3 এই গ্যাসের জন্য লিখলাম M ইন্টু HCl, দুটা বের করলাম। NH3 জন্য কি হবে, নাইট্রোজেন কত বলো তো? মনে আছে আমি যে একটু করায় আসলাম তোমাদেরকে, মনে আছে তোমাদের? কিন্তু এগুলো করতে হবে, নাহলে কিন্তু তুমি যদি আমি তোমাদের কিন্তু এই দ্বিতীয় অধ্যায় থেকে এগুলোই ম্যাথ, আর কিন্তু কোনো এক্সট্রা তোমাদের ম্যাথ নেই। সো ম্যাথ তোমাদেরকে আনসার করতে হবে, যেহেতু সায়েন্সে নিছো তাহলে ম্যাথ দিয়ে তোমাকে মেইনলি মার্ক উঠাইতে হবে। বাংলা লেখা এতটা পড়ার তোমার সময় হবে না, বা বাংলা লেখা এতটা তোমার শিক্ষকরা তোমাকে মার্ক কম দিতে পারে। ওকে, বুঝতে পারছো কি বললাম? যদি কোনো গ্যাসের আণবিক ভর 44 হয়, অন্য একটি গ্যাসের 16 হয়, তবে তাদের ব্যাপন হারের অনুপাত কিরকম হবে? তোমাকে বলছি কি দুইটা গ্যাসের ভর দেওয়া আছে, তোমাকে বলছি ব্যাপন হারের অনুপাত কিরকম হবে। তাহলে আমি সূত্র লিখি ফার্স্টে R1 R2, R1 এর সাথে আমার আণবিক ভরের সম্পর্ক কিরকম ছিল মনে আছে? এমন তোমার কিন্তু সূত্র মাথায় রাখতে হবে বাপজানরা, সূত্র কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমি কিন্তু প্রথমটার জন্য কি ধরছি R1, প্রথমটার জন্য কি ধরছি M1। তাহলে আমাকে M1 কি দেওয়া আছে বলো তো? M1 কি দেওয়া আছে 44, আর আমার R2 কি দেওয়া আছে, R2 কি, আমি এটাকে R2 ধরছি আর এটাকে কি M2 ধরছি। তাহলে আমার দেখো তো M2 কি দেওয়া আছে 16। তাহলে তুমি অনুপাত করো, তুমি ক্যালকুলেটর ইউজ করে অনুপাত করে দেখো কি আসে। 16 অনুপাত তোমার 44। ওকে, দেখো কত আসে তোমাদের। আমার আসছে হলো 6.603, তো তার অনুপাত কি আসছে 6.603, এটা কি আসছে আমাদের অনুপাত। ওকে, একটু লেখাটা খারাপ হয়েছে এখানে, 0.603। তাহলে দুটার অনুপাত কি পেলাম আমি? R1 ইকুয়াল টু R2 ইকুয়াল টু 0.603। বুঝতে পারছো ম্যাথটা? তোমাদের কিন্তু ম্যাথ অবশ্যই বুঝতে হবে। এখন দেখো তোমাকে বলছে 100 সেন্টিমিটার একটি কাঁচ নলের দুই মুখ একই সাথে এই দুইটা গ্যাস প্রবেশ করানো হলো। বলছে নলটি ঠিক কত দূর হতে সাদা গ্যাস উৎপন্ন হবে। আচ্ছা, সাদা গ্যাসে কিভাবে উৎপন্ন হবে? তোমাকে ফার্স্টে বিক্রিয়াটা করতে হবে। NH3 টু HCl দুটো যদি বিক্রিয়া হয় তোমার কি উৎপন্ন হবে? NH4Cl। এই যে গ্যাসটা উৎপন্ন হলো অ্যামোনিয়াম ক্লোরাইড, এটাই কিন্তু আমাদের সাদা গ্যাস। ওকে, এটাই কিন্তু আমাদের সাদা গ্যাস উৎপন্ন হয়। এখন চলো আমরা ম্যাথটা সলভ করি। তোমাকে কি বলছে ম্যাথ দেখো তো কি বলছে। তোমাকে বলছে একটা নল দেওয়া আছে সেন্টিমিটার, যেটা দৈর্ঘ্য হলো আমি ধরলাম 100 সেন্টিমিটার। এই নলের এক মুখের মধ্যে NH3 রাখা হয়েছে আর আরেক মুখের মধ্যে তোমার HCl রাখা হয়েছে। তাহলে আমি ধরে নিই এটাকে কি ধরবো R1, এটাকে ধরবো কি M1, এটাকে ধরবো কি L1। ওকে, একইভাবে R1 M1 R2 M2 L2। এখন দেখো
মানে এখানে কি দেখো তো তোমাকে কোনো ব্যাপন হারের কথা বলা হয়েছে, ব্যাপন হার কত হবে বা ব্যাপন হারটা কিরকম হবে, এরকম কোনো কথা বলা হয়েছে তোমাকে? দেখো তো, দেখো তুমি সূত্র কি তোমার মাথায় আছে কিনা, বা সূত্রটা কি আমি করতে পারি কিনা? দেখো তো, তোমার তো সূত্র ছিল এটা, R1 R2 M2 M1 ইন্টু D1 D2 T1 T2। ওকে, তোমার কিন্তু সূত্র ছিল এটা। এখন দেখো তোমাকে কি বলা হয়েছে, তোমাকে এখানে লেন্থ দেওয়া আছে, লেন্থ দেওয়া আছে, আর কি দেওয়া আছে, দুইটা গ্যাসের আণবিক ভর দেওয়া আছে, বা দুইটা গ্যাসের সংকেত দেওয়া আছে। তাহলে এখানে আমি কোন দুটা সূত্র প্রিফার করবো, বা কোন দুটা সূত্র চয়েস করে আমি ম্যাথটা করবো? আমাকে ব্যাপন হারের কোনো কথা নাই, এটা বাদ। আমাকে টি এর কোনো কথা নাই, এটা বাদ। তাহলে আমি কি করবো, এই দুটো নিয়ে আমি ম্যাথটা করবো। ওকে, তাহলে চলো আমরা ম্যাথ শুরু করি। বুঝতে পারছো পিকচারটা? এটা একটু এঁকে ফেলো, নাহলে কিন্তু এটা পজ করে এঁকে ফেলো। আমি এখানে ম্যাথটা করবো তো সেই জন্য। তাহলে চলো, তো এখানে ধরলাম M1, এটাকে ধরলাম D1, এটাকে ধরলাম D2, এটাকে ধরলাম M2। ওকে, যেখানে আমি NH3 রাখছিলাম আর HCl রেখেছিলাম। ওকে, তাহলে আমি সূত্র লিখি। সূত্র কি লিখবো? M2 M1 লিখলাম, বা আমি রিভার্সও লিখতে পারি। আমি কিন্তু এখানে দুটো লিখতে পারি, তোমার ইচ্ছা তুমি কোনটা লিখবা। M1 লিখলাম, যদি M1 এর আমি M2 উপরে লিখছি, আমি কিন্তু M2 উপরে লিখছি, M2 এর সাথে আমার দেখো তো D এর সম্পর্ক এরকম। দেখো তো কি লেখা আছে, D1টা কিন্তু আমাদের উপরে লেখা আছে আর D2 কে নিচে লেখা আছে। এটা কিন্তু আমাদের সূত্র ভালো মতো লিখতে হবে, তারপরে আমি মান বসাবো। ওকে, তাহলে আমি ধরো সাপোজ ধরে নিলাম, এই NH3 এই গ্যাস হতে x মিটার দূরে আমার সাদা ধোঁয়া উৎপন্ন হবে। কি বললাম? ধরলাম এটা একটা লাঠি স্টিক, যেটা 100 সেন্টিমিটার তার ডিস্টেন্স। ধরলাম এখানে NH3 এই গ্যাসটা আছে, আর এখানে HCl গ্যাস আছে। আমি ধরে নিলাম এই NH3 হতে 100 মানে x মিটার দূরে একটা ধোঁয়া সৃষ্টি হবে, যেটা হলো আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইড। ওকে, যদি এটা x মিটার হয়, তাহলে এই ডিস্টেন্সটুকু কি হবে বলো তো? সম্পূর্ণ যদি 100 হয়, তাহলে এটা কত হবে? 100 মাইনাস x হবে না? বুঝতে পারছো? তাহলে কি আমি এটাকে কি ধরছিলাম মনে আছে? D1। তাহলে আমি সূত্র লিখি। আমি কিন্তু M2 ধরছিলাম কাকে মনে আছে? দেখো তো, আমি কিন্তু M2 ধরছিলাম HCl কে। ওকে, তাহলে HCl এর যে ভর ওইটা কত হবে? যোগ 35.5। আর M1 কি, এটাকে ধরছিলাম না, যার ভর কত হবে? 17। মনে আছে ভরটা যে বের করছিলাম? এর সাথে আমার D1 কি হবে? আমি কিন্তু এখান থেকে এই ডিসটেন্স কি ধরছি? x ধরছি। তাহলে D1 হলো কি এখানে x, আর এটা কত হবে? যে D2 সেটা কত হবে? 100 মাইনাস x। ক্লিয়ার কথাটা? এখন তুমি ক্যালকুলেটর ইউজ করে এটা সলভ করো, দেখো কি আসে। এখানে যে মানটা আসবে সেটা হলো 1.47। আমাদের এখানে যে মানটা আসবে সেটা হলো 1.47 ভাগ x, 100 মাইনাস x। ক্লিয়ার এতটুকু? দেখো তো এতটুকু ক্লিয়ার কিনা তোমাদের? বা সূত্রে যে আমি বসাইলাম, বা সূত্র তোমাদের ইউজ করা হয়েছে, এটা কি ক্লিয়ার কিনা? ওকে, তাহলে আমি ম্যাথটা সলভ করি। বাকিটুকু কি হবে? এখন তুমি রিভার্স করো। তুমি 1.47 ইন্টু 100 মাইনাস x নাও, আর x নাও, তুমি গুণ করো, কত হবে দেখো তো? 147 মাইনাস 147x ইন্টু x। ওকে, ক্লিয়ার এতটুকু? এখন তুমি এখান থেকে x এর মানটা বের করো। x এর মানটা কিভাবে বের করবো বলো তো? দুটো x কে একসাথে আনি, 1.47 x যোগ 1.47, সরি 147, এটা কিন্তু 147 নট 1.47। ওকে, 147। ওকে, এটা আসলো। এটা যোগ করলে কি আসে দেখো তো? তোমার x ইকুয়াল টু 147 ভাগ 2.47। এখানে তুমি x এর মানটা বের করে কত আসবে দেখো তো? x এর মান বের করলে কত আসে? 147 ভাগ 2.47 কত আসে দেখো তো? তোমার x এর মানটা আসবে হলো তোমার 59.5। ওকে, 9.5। তাহলে x এর মানটা কি আসলো আমার এখানে? 59.5 আসলো হলো আমার কি 59.5। এটা আসলে আমাদের কি x এর মান। তাহলে আমি কি বলবো বলো তো? আমি বলবো কি NH3 এই গ্যাস হতে, এটা কিন্তু NH3 এই গ্যাস হতে x মিটার দূরে তোমার কি ধোঁয়া সৃষ্টি হবে। বুঝতে পারছো ব্যাপারটা? আবার রিক্যাপ করে কি হবে দেখো তো? আমি একটা নল নিলাম, এই নলের এক সাইডে রাখলাম
অ্যামোনিয়াম গ্যাস, এক সাইডে রাখলাম HCl গ্যাস। তাহলে এই দুটা গ্যাস বিক্রিয়া করে আমাদের কি বলছিলাম NH4Cl এই গ্যাস উৎপন্ন করে। ওকে, আমি ধরলাম সাপোজ এখানে এই গ্যাসটা উৎপন্ন হয়, মানে NH3 হতে x মিটার দূরে এই গ্যাসটা উৎপন্ন হয়। তাহলে আমি ধরলাম এটাকে কি ধরলাম, এখান থেকে x ডিস্টেন্স, তাহলে এতটুকু ডিস্টেন্স কি হবে 100 মাইনাস x। তারপরে আমি ইকুয়েশনে বসায় ম্যাথটা করে ফেললাম, সেখান থেকে x এর মান বের করলাম, যেটা আসলো কত 59.5 এই মানটা আসলো। তাহলে এই মানটা কি আসলো, এই মানটা কি NH3 হতে x মিটার ডিস্টেন্সে গ্যাস, মানে গ্যাস যে উৎপন্ন হয় বা গ্যাস দুটি মিলিত হয়ে যে সাদা ধোঁয়া উৎপন্ন হয় সেটা কি উৎপন্ন হয়েছে। বুঝতে পারছো ম্যাথটা? ওকে, যদি না বুঝো ভিডিওটা পজ করে আবার একটু রিপিট করবা, আশা করি বুঝতে পারছো। ইজি ম্যাথ। তারপরে দেখো তোমাকে বলা হয়েছে এখানে কিছু ম্যাথ দেওয়া হয়েছে, ডিস্টেন্সের যে ম্যাথগুলো, অতিক্রম করে অন্য একটি গ্যাস 10 মিটার দূরত্ব অতিক্রম করতে, তোমাকে বলছে এতে ব্যাপন হারের অনুপাত। তাহলে এখানে দেখো কি বলছে, আমাকে ডিস্টেন্সের সাথে ব্যাপন হারের অনুপাত দিছে, মনে আছে সূত্র? আমরা ব্যাপন হারের সাথে ডিস্টেন্সের সম্পর্ক কিরকম মনে আছে? যার ব্যাপন হার বেশি সে কি বেশি ডিস্টেন্স যাবে। বুঝতে পারছো? তাহলে কি এগুলো আরো ইজি ম্যাথ, আশা করি তোমরা এই ম্যাথগুলো আরো সহজে করতে পারবে। এগুলো কিন্তু তোমার মেইন যে ম্যাথটা আছে সেটা হলো কি, মেইন ম্যাথ হলো এই যে এটা, মেইন ম্যাথ হলো এটা। যদি বলি এর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ম্যাথ সেটা হলো এই ম্যাথ, যেটা হলো 5 স্টার ইম্পর্টেন্ট। বুঝতে পারছেন আপনারা? তাহলে চলো দেখি সামনে কি আছে আমাদের জন্য। ওকে, তোমাকে এখানে যে ব্যাপন হারের সাথে দূরত্ব সময়ের যে সম্পর্ক এটা লিখতে বলছি, এটাকে আমি লিখে দিছি না? ওকে, লিখে দিছি না? এখন তোমাদের জন্য কিছু এমসিকিউ দেওয়া হয়েছে, এগুলো কি তোমরা করতে পারবে না? দেখো কি বলছে, নিচের কোনটির ব্যাপন হার সবচেয়ে বেশি? তাহলে ব্যাপন হার সবচেয়ে বেশি কার মনে আছে? ব্যাপন হার সবচেয়ে বেশি কার? যার আণবিক ভর কি কম না, যার আণবিক ভর কম তার ব্যাপন হার সবচেয়ে বেশি। তাহলে তুমি এখান থেকে কি গ্যাসগুলো বের করে ফেলবে। আচ্ছা তোমাকে বলছে তো গ্যাস, আমার কিন্তু হাইড্রোজেন গ্যাস কিন্তু H2, মাথায় রাখতে হবে হাইড্রোজেন গ্যাস কিন্তু H2, নাইট্রোজেন গ্যাস কিন্তু N2 নট N, মাথায় রাখতে হবে নট H, এটা কিন্তু পরমাণু, এটা কিন্তু পরমাণু নট গ্যাস। ওকে, এই সম্পর্কে আমরা মেইনলি বিস্তারিত বলবো দ্বিতীয় অধ্যায়ে, বাট একটু মাথায় রাখো অক্সিজেন গ্যাস কিন্তু আমাদের O2 নট O। ওকে, ও এর কোনো অস্তিত্ব নাই বা এইচ এর কোনো অস্তিত্ব পৃথিবীতে নাই, শুধু কি গ্যাসগুলো আমাদের কি তোমার ডাবল বা কাপড় আকারে থাকে। বলছে নিঃসরণের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক বলতো? এটা কিন্তু আমরা আগের লেকচারে পড়ে আসছি। নিঃসরণ কি আমাদের কি ধীরগতি প্রক্রিয়া? নট। নিঃসরণের ক্ষেত্রে কি আমাদের চাপের প্রভাব থাকবে। বুঝতে পারছো? তাহলে আজকে আমরা এই পর্যন্তই তোমাদের রাখলাম, বা এই পর্যন্তই আজকে আমাদের সেকেন্ড লেকচার শেষ। আমরা কন্টিনিউয়াসলি থার্ড এবং ফোর্থ লেকচার সম্পর্কে বিস্তারিত পরবর্তী ক্লাসে পড়ব। তাহলে আজকে এই পর্যন্তই, তোমরা সকলেই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।